সেখানে এস ব্লক মৌল কারা, তাদের ইলেকট্রন বিন্যাস কেমন হয়, পি ব্লক মৌল কারা, তাদের ইলেকট্রন বিন্যাস কেমন হয়, তারপর ডি ব্লক মৌল কারা ইলেকট্রন বিন্যাস কেমন হয়, এই কথাগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম। ডি ব্লক আলোচনা করতে গিয়ে ছোট্ট একটা প্রশ্ন আমরা ওখানে আমরা আলোচনা করেছিলাম যে আমরা প্রশ্নটা ছিল এরকম যে সকল ডি ব্লক সকল ডি ব্লক মৌল হচ্ছে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। এ ধরনের একটা প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম, মনে আছে এগুলো? হ্যালো, জি স্যার মনে আছে। হ্যাঁ, আমরা এখান থেকে এখন আমরা শুরু করব যে নেক্সট আলোচনাটা এখন আমরা কি করব। তো যাই হোক, তোমরা খাতা কলম আছে সবার কাছে তো না? জি স্যার। হ্যাঁ, খাতা কলম তোমরা রাখবে। আমি কখনো কখনো কিছু কিছু বিষয় তোমাদেরকে আমি লিখতে দেব, যে তোমরা এটা লিখে রাখো, এটা লিখে রাখো, এইভাবে। তো আমরা ওইখান থেকে শুরু করি যে আলোচনা কি মনে আছে আসলে আলোচনা কিভাবে করেছিলাম, যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, আর কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। এটা মনে আছে? এটা মনে নেই না? আচ্ছা, আমি একটু রিভিউ করছি। দেখো, তুমি যখনই কোনো একটা বিষয় তুলনা যখন করতে যাবো, তোমরা তো অবশ্যই পার্থক্য বলেছো যে এটা সেটা ওইটার পার্থক্য কি, ওইটার সাথে ওইটার পার্থক্য কি। তখন আমরা পার্থক্য প্রসঙ্গগুলি কিভাবে আলোচনা করি? আমরা আলোচনা করি যে উভয় বস্তুর মধ্যে একই যে বিষয়গুলো আছে সেগুলো আমরা বলি না, না বলে বলি কি, দেখো এই বস্তুর মধ্যে এই জিনিসটা আছে, ওইটার মধ্যে কিন্তু এইটা নাই, তার মধ্যে এটা একটা পার্থক্য। তো ঠিক এরকমই একটা ধারণা নিয়ে প্রশ্ন তোমাকে ব্যাখ্যা করতে হবে। বলছে সকল অবস্থান্তর মৌল হচ্ছে ডেভেলপ মৌল, কিন্তু সকল ডেভেলপ মৌল অবস্থান্তর মৌল নয়। এই হচ্ছে প্রশ্ন। তাহলে ব্যাখ্যাটা কিভাবে করতে হবে? তাহলে অবশ্যই দুইটা শব্দের তোমাকে সুন্দর করে একটা সংজ্ঞা দিতে হবে, যে ডেভেলপ মৌল কারা, অবস্থান্তর মৌল কারা। এই কথাটা পরিষ্কার করে নিয়ে তারপর তোমাকে ব্যাখ্যায় আসতে হবে। তো শুরুতে দেখো, এই যে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, শুরুতে এই কাজটাই করা হয়েছে। ডি ব্লক মৌল কারা, যাদের ইলেকট্রন বিন্যাসের শেষ কোণটা ডিতে গেলে সেটা ডি ব্লক মৌল। কিন্তু অবস্থান্তর মৌলের কথা এখানে বলা হচ্ছে যে হ্যাঁ, যে সমস্ত ডি ব্লক মৌল তাদের কি, তাদের একটি স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটালের ইলেকট্রন বিন্যাসটা যদি এরকম হয় যে D1 থেকে D9 পর্যন্ত এর মধ্যে যে কোনো সংখ্যক ইলেকট্রন, D1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 5 6 এরকম হতে পারে, সর্বোচ্চ 9 এরকম যদি থাকে, এবং সেটা কি একটা স্থিতিশীল আয়নের কিন্তু হতে হবে। শুধু 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 হয়তো ইয়া হলে হবে না। যেমন দেখো, নিচে দুইটা উদাহরণ আমরা নিয়েছি, দুইটা মৌলের ক্ষেত্রে নিয়েছি। দেখো, তুমি যদি হিসাব করে দেখো, এখানে দুই জায়গাতেই কিন্তু আয়রনে এখানে D6 আছে, আর এখানে আছে D10। এটা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস। আমরা এখানে অবস্থান্তর মৌলের সংজ্ঞাতে কিন্তু বলছে না, একটা স্থিতিশীল আয়ন তৈরি করে নিতে হবে। তার মানে আমরা এইটা আমরা ধরবো না, আমরা চলে যাব পরবর্তীতে। দেখো, এই যে আয়রন এবং জিঙ্ক, এই দুইটা আয়ন, তাদের ইলেকট্রন বিন্যাস এইটা হলো তাদের দুইটা স্থিতিশীল আয়ন। তাহলে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে কি হয়, তোমার ডি অরবিটালটা 1 থেকে 9 এইরকম ইলেকট্রন গঠনটা থাকে। তাহলে তারা হচ্ছে অবস্থান্তর মৌল। এইবার আমরা দুইটা মৌলকে আমরা নিয়ে এসেছি, যে দেখো এই দুইটা মৌল ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখলাম দুইটারই শেষ ইলেকট্রন দিতে গেছে, তার মানে এর দুইজনেরই ব্লক মৌল। তারপর আমরা কি করলাম, এখন আমরা যেটা স্থিতিশীল আয়ন হচ্ছে একটা শর্ত, তাহলে আমরা স্থিতিশীল আয়ন তৈরি করলাম দুইটা মৌল থেকেই। আয়ন তৈরি করলাম, একটা ইলেকট্রন গঠন বিন্যাস হলো D6, আর একটা ইলেকট্রন বিন্যাস হলো সর্বশেষ শক্তিস্তর হচ্ছে D10। এখন তুমি ওই সংজ্ঞা দুইটা এখন পর্যালোচনা করো, যে সবাই দুইটাই তো ডেভেলপমেন্ট, সেটা তো আমরা জানি। তারপরে আমরা কি করবো, আয়ন তৈরি করে এখন আমরা ইলেকট্রন বিন্যাসটা পর্যালোচনা করবো। তখন বলছি দেখো, যে এই আয়ন দুটোর ইলেকট্রন বিন্যাস, আয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিতে 6টা ইলেকট্রন, তার মানে 6টা ইলেকট্রন মানে কি, এই সংখ্যাটা হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে আছে। আর জিঙ্কের ইলেকট্রন বিন্যাস দেখা যাচ্ছে না D10, তার মানে 1 থেকে 9 এর মধ্যে নেই, ওটা D10 হয়তো পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য ডি কে আমরা আর ডি ব্লক ছাড়া অন্য কোনো মৌল আমরা বলতে পারবো না। কিন্তু আয়রনের এখানে দেখা যাচ্ছে যে না, এটা ওই যে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম যে ডিতে ইলেকট্রন আছে 1 থেকে 9 এর মধ্যে, তার মানে এটা হচ্ছে একটা অবস্থান্তর মৌল। তাহলে আমরা বলতে পারবো যে এই জন্যই আয়রন এবং এই জন্যই যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক হয়, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল হয় না। এই ছিল গত দিনের আলোচনা। আজকে আমরা নেক্সটের যে ব্লকটা এ ব্লক, এখানে এই শ্রেণী বিন্যাস নিয়ে তোমরা খুব একটা চিন্তা করার দরকার নেই। শুধু শ্রেণী বিন্যাস তোমার ক্লাসিফিকেশন ওখানে গিয়ে যে এ ব্লক কাকে বলে, পি ব্লক কাকে বলে, ডি ব্লক যেভাবে তোমরা আগে শিখেছো সেইভাবে এই ব্লকে কতগুলো মৌল থাকে এবং কোন গ্রুপের মৌলগুলো সাধারণত এই ব্লকের হয়,
এটুকু পর্যন্ত জানলেই হবে। তো ঠিক এখানে এইভাবে দেওয়া আছে যে এ ব্লক মৌলের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, আর এ ব্লক মৌল কোথায় আছে, কোন জায়গাতে থাকে, সেই কথাটা এখানে বলা আছে। তোমরা দেখবে পর্যায় সারণী, তোমরা যদি দেখো পর্যায় সারণীর নিচে দুইটা পর্যায় আছে। এটা কি খেয়াল করছো কেউ? পর্যায় সারণীর নিচে দুইটা তোমার পর্যায় আছে, একটা হচ্ছে গ্রুপ 7, আর একটা হচ্ছে একটা পর্যায় 6, আর একটা হচ্ছে পর্যায় 7। আর এই 6 এবং 7 এই পর্যায়ের মৌলগুলো হচ্ছে তোমার গ্রুপ 3 মৌল, অর্থাৎ সবগুলো মৌলের অবস্থান হচ্ছে গ্রুপ 3-এ। তোমার গ্রুপ 6 ও গ্রুপ 3-এ, পর্যায় 6 নম্বর পর্যায়ে গ্রুপ 3-এ আছে, আর হচ্ছে 7 নম্বর পর্যায়ে গ্রুপ 3-এ আছে। অর্থাৎ 6 নম্বর পর্যায়ে গ্রুপ 3-এর মৌল হচ্ছে ল্যান্থানাইট, ল্যান্থানাইট একটা সিরিজ বলে। আর পর্যায় সারণীর সাথে তোমার 7 নম্বর পর্যায়ের গ্রুপ 3 সেখানে আছে অ্যাক্টিনাইট সিরিজ। এই দুইটা সিরিজকে পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষা করার জন্য তাদের এই দুইটা সারণীকে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে, এবং তাদের ইলেকট্রন বিন্যাস হয় হচ্ছে এরকম যে n-2 n-2 f থেকে 1 থেকে 14, তারপরে শক্তি স্তরটা লিখতে হয় n-1 d 0 থেকে 2 পর্যন্ত, এর বেশি আমরা দিতে পারি না। তারপর হচ্ছে ns2, অর্থাৎ আরেকটা শক্তি স্তর এখানে থাকবে, সেটাতে আমরা ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন দিতে পারবো, কিন্তু সব ইলেকট্রন যাবে হচ্ছে হলো f অরবিটালে। তো যাই হোক, তার ইলেকট্রন বিন্যাস এরকম। আবার এই দুইটা বলাকে মৌলের সংখ্যা হচ্ছে মোট হলো 30টি। বাস এটুকু পর্যন্ত জানলেই হবে। এরপরে আমরা আসি পরবর্তী আলোচনাতে। দেখো, আমি বলেছিলাম যে তোমাদের কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে একটা ভালো ধারণা থাকা দরকার। তো আমি এখানে ছোট্ট করে তোমাদের একটু দেখানোর জন্য, এটা কোনো আলোচনা নয়, জাস্ট একটু দেখানোর জন্য যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, n সংখ্যাতে প্রকাশ করি। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত হয়? 1, 2, 3 এরকম সব পূর্ণ সংখ্যা হয়, 1, 2, 3, 4, 5, 6 পূর্ণ সংখ্যা হয়। এরপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তার প্রতীকটা হচ্ছে l। l এর মান কত হয়? l এর মান শুরু হয় 0 দিয়ে, কত পর্যন্ত হয়? n থেকে 1 মাইনাস, অর্থাৎ n এর থেকে প্রধান কোয়ান্টাম সংখ্যার থেকে 1 কম হয়, যা আমরা ধরবো তার থেকে 1 কম হবে। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে m দিয়ে, আর m এর মানটা নির্ভর করে হচ্ছে l এর উপরে। দেখো এখানে একটা সুন্দর একটা ধারাবাহিকতা আছে যে n হচ্ছে, n এর মানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা কারোর উপর নির্ভরশীল নয়, কিন্তু সহকারীটা হচ্ছে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভরশীল, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার থেকে 1 কম হবে। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। দেখো এখানে এই যে একটা দাগ এখানে দেখা যাচ্ছে না, এটা কিন্তু আসলে প্লাস মাইনাস, কি বোঝা যায়? এটা হলে কিন্তু প্লাস মাইনাস এল, অর্থাৎ এম এর মান 0 থেকে শুরু করে প্লাস মাইনাস এল পর্যন্ত হবে। উদাহরণগুলো এখানে দিলাম না, উদাহরণগুলো দিতে গেলে এখানে অনেক সময় লেগে যাবে, জাস্ট তোমরা একটু দেখে রাখো। আর স্পিড কোয়ান্টাম সংখ্যার মান মাত্র দুইটাই হবে, একটা হলো প্লাস হাফ, আর একটা হচ্ছে মাইনাস হাফ। তো এই ছিল কোয়ান্টাম সংখ্যার একটা, এটাকে কি বলবো আমি, জাস্ট একটু তোমাদের চোখে দেখিয়ে দেওয়া, এটুকুই। কেন দেখিয়ে দিলাম একটু পরে, আমাদের সেটা একটু কাজে লাগবে বলে এই জিনিসটা এখানে নিয়ে আসছি। আচ্ছা, এরপরে আমরা এই দেখো শুরুতে বলেছিলাম যে ইলেকট্রন বিন্যাসটা শিখতে হবে। কেন? এই ইলেকট্রন বিন্যাস দিয়ে একটা মৌল পর্যায় সারণীর কোন পর্যায়ে কোন গ্রুপে আছে সেই জিনিসটা তুমি এখন নির্ণয় করতে পারবা। তার জন্য ছোটখাটো একটু নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমরা এখানে কিন্তু মুখস্থ করে ফেলবা। দেখো এখানে লেখা আছে পর্যায় সংখ্যা নির্ণয় করার জন্য একটি মাত্র এখানে নিয়মের কথা বলা হয়েছে, সেটা হলো কি, যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা ওই মৌলের পর্যায়টা আমরা নির্ণয় করব। পর্যায়টা কোন দিক থাকে পর্যায় সারণীর? হ্যালো হ্যালো পর্যায়টা নিচ বরাবর, উপর নিচ। উপর নিচে কি? উপর নিচে থাকে গ্রুপ। আর অনুভূমিক যেমন আমরা বই পড়ি, বইয়ের যে লাইনগুলো দেখি সেটা হলো অনুভূমিক। এখানে যে দেখতে পাচ্ছ যে প্রধান কোয়ান্টাম সেটা অনুভূমিক, সহকারী কোয়ান্টাম সংখ্যা লাইনটা হচ্ছে অনুভূমিক। এই অনুভূমিক লাইনগুলোকে আমরা সাধারণত পর্যায় বলে থাকি। আর এই উপরে নিচে খাড়া এই ঘরগুলোকে আমরা সাধারণত গ্রুপ বলে থাকি। তো পর্যায় সারণীতে একটা মৌল কোথায় থাকবে সেটা নির্ণয় করার জন্য আমাদের দুইটা বিষয় খেয়াল করতে হবে। একটা বিষয় খেয়াল করতে হবে যে সে কোন পর্যায়ে আছে, তারপরে খেয়াল করতে হবে সেই পর্যায়ে সে কোথায় আছে, কোন গ্রুপে আছে। তো পর্যায় নির্ণয় করার জন্য একটি মাত্র নিয়ম, সেটা হলো যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা নির্ণয় করব, তার হচ্ছে পর্যায়। কথাটা মনে রাখো, তারপরে উদাহরণে যাচ্ছি। আর গ্রুপটা নির্ণয় করব হচ্ছে যেমন এস ব্লক,
পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, সেটার জন্য আমরা ইয়া করবো কি, দেখো এখানে কয়েকটা কথা বলা আছে, কয়েকটা গ্রুপের জন্য কয়েকটা নিয়ম এখানে উল্লেখ করা আছে। যেমন এস এর জন্য লেখা আছে কি, যে তার যোগ্যতা স্তরে যে এস এর এস ব্লক মৌলসমূহের বেলায় সর্ববহিষ্ঠ এস অরবিটালে, সর্ববহিষ্ঠ এস অরবিটালে এর মোট ইলেকট্রন সংখ্যা মোলটির গ্রুপ নির্দেশ করে থাকে। তার মানে আমরা তো দেখেছি যে এস ব্লক মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসটা NS1 থেকে NS2 পর্যন্ত হয়ে থাকে। হ্যাঁ, দেখো এখানে লেখছে যদি NS এ যদি একটা ইলেকট্রন থাকে তাহলে সে 1 নম্বর গ্রুপে এসে থাকবে। NS এ যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে সে 2 নম্বর গ্রুপে তার অবস্থানটা হবে। আচ্ছা, এগুলো এস ব্লক মৌলসমূহের তোমার গ্রুপ নির্ণয়। এবার পি ব্লক মৌলসমূহের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে ছোট্ট একটা এখানে নিয়মের কথা বলছে যে তুমি আগে 10 আগে লিখবা, 10 লেখার পরে NS এ ইলেকট্রন এখানে সর্বোচ্চ দুইটা থাকবে, দুইটাই লিখতে হবে, এবং NP1 থেকে 6 পর্যন্ত, NP1 থেকে 6 পর্যন্ত, তার মানে 10 প্লাস আমি যদি এই পরে পরে তোমাকে এই হিসাবটা দেখিয়ে দিয়েছে যে এই হচ্ছে ফর্মুলা। প্রথমে আগে লিখতে হবে 10, তারপরে NS এ আছে দুইটা ইলেকট্রন, 10 আর দিয়ে 12, তারপরে যদি পিতে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে হয়ে গেল 13, তাহলে সে হচ্ছে 13 নম্বর গ্রুপে। সেই উদাহরণটা দেখো এখানে দেওয়া আছে যে S2 NP1, তাহলে এই মৌলের এই মৌলের সর্বশেষ ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা, যে যোগ্যতা স্তরে ইলেকট্রন আছে, এস অরবিটালে আছে দুইটা ইলেকট্রন, পি অরবিটালে আছে একটা ইলেকট্রন। তো এই মৌলটা কোন গ্রুপের হবে, আমাদের প্রথমে কি করতে হবে, 10 আনতে হবে। তাহলে 10 যোগ এস এ দুইটা ইলেকট্রন 2 প্লাস এ পি তে আছে একটা ইলেকট্রন, এখানে হচ্ছে 1, তাহলে 10 আর দিয়ে 12 একে 13, এই গ্রুপটা হচ্ছে, এই মৌলের গ্রুপটা হচ্ছে কত, এটা 13 নম্বর গ্রুপ। দেখো পরে আরো একটা উদাহরণ এখানে তারা দিয়েছে যে এস এ দুইটা ইলেকট্রন, এটা তো থাকবে, এটা আমরা জানি, আর পি তে আছে আরো দুইটা ইলেকট্রন, তাহলে 10 প্লাস 2 প্লাস 2 তার মানে সমান হচ্ছে 14। তাহলে এই মৌলটা হচ্ছে 14 নম্বর গ্রুপে অবস্থিত। এরপরে হলো বি ব্লক মৌল সমূহের তুমি গ্রুপ কিভাবে নির্ণয় করবা। তো এখানে n-টা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এটা কিন্তু 1, এটা কিন্তু l না, মানে n-1 ইনটু ডি, তারপর হচ্ছে ns, অর্থাৎ এই ডি এবং এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা দিয়ে, ডি এবং এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা দিয়ে এটার গ্রুপ নির্ণয় করা হয়ে থাকে। তো উদাহরণ আমরা এখন দেখি, মানে ডেফিনেটলি কিছু মৌলের উদাহরণ এখানে ইলেকট্রন বিন্যাস আমরা দেখি। দেখো একটা প্রথমে যে বলতো সেটা সোডিয়াম, তার ইলেকট্রন, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ইলেকট্রন বিন্যাস করে দেখা গেল তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম। অর্থাৎ সর্ববহিষ্ঠ, এখানে সর্ববহিষ্ঠ কোয়ান্টাম সংখ্যার মান কত, হ্যালো, আমরা আগে পর্যায় নির্ণয় করব, তারপরে গ্রুপ নির্ণয় করব। এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে সর্বোচ্চ যে ইলেকট্রন বিন্যাস, সর্বশেষ যে শক্তি স্তরে যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসে গিয়ে আমরা সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি হয়, সেখানে পূর্ণ সংখ্যা হয়। আমরা বলেছিলাম যে এদের মান 1 2 3 4 এরকম পূর্ণ সংখ্যা হয়। তাহলে দেখো এখানে সোডিয়ামের সর্বোচ্চ তোমার সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা হচ্ছে 3s, এখানে 3s এর মধ্যে 3 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এসটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা কি মনে আছে? একটা আমি বলেছিলাম গত ক্লাসে যে একটা শক্তি স্তর লিখতে গেলে কয়টা কোয়ান্টাম সংখ্যা লাগে, হ্যাঁ, দুইটা কোয়ান্টাম সংখ্যা লাগে। থ্যাংক ইউ। তার মধ্যে একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আরটা লাগে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা হচ্ছে 3s, এই অরবিটাল হচ্ছে সর্ববহিষ্ঠ, এখানে দুইটা কোয়ান্টাম সংখ্যা আছে, এই সংখ্যা যেটা সেটা হলো প্রধান, আর যেটা হচ্ছে একটা সিম্বল আমরা দেখতে পাচ্ছি এস, এটা হচ্ছে সহকারী। দেখো এখানেও ঠিক একই অবস্থা, সর্ববহিষ্ঠ এখানে আমরা হচ্ছে 3p, তাহলে এখানে 3টা হচ্ছে প্রধান আর পিটা হচ্ছে সহকারী। তো এইভাবে দেখো এই যে এই মৌলের ক্ষেত্রে ক্রোমিয়ামের ক্ষেত্রে সর্ববহিষ্ঠ আছে হলো 4, আর তারপরে 4টা হচ্ছে প্রধান, এসটা হচ্ছে হলো সহকারী। এইভাবে যে তুমি শক্তি স্তরের কথাই বলো না কেন, সেই শক্তি স্তরটাই হলো দুইটা শক্তি, দুইটা কোয়ান্টাম সংখ্যা দিয়ে লেখা হয়েছে। তো যাই হোক, আমাদের এই সোডিয়ামের আগে প্রথমে আমরা গ্রুপটা আগে নির্ণয় করব, পর্যায় নির্ণয় করব। তো এখানে যেহেতু সর্ববহিষ্ঠ শক্তি স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা মান হচ্ছে 3, এই জন্য এই মৌলটা 3 নম্বর গ্রুপে অবস্থিত, এই মৌলটার গ্রুপ পর্যায় হচ্ছে 3। এখন আমরা তো এস এর ক্ষেত্রে যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা এস এ গেছে, আমরা এস অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে তত সংখ্যা দিয়ে আমরা তার গ্রুপ নির্ণয় করব। যেহেতু এখানে ইলেকট্রন আছে একটা, এই জন্য তার গ্রুপ হচ্ছে 1, তাহলে পর্যায় হলো 3, গ্রুপ হচ্ছে 1। অনুরূপভাবে দেখো ক্লোরিন, এর সর্ববহিষ্ঠ কোয়ান্টাম সংখ্যা এখানে দুইটি দেখতে পারি একই সংখ্যা, তাহলে আমরা যে কোনো একটাই কাউন্ট করব, এর পর্যায় হচ্ছে 3।
এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, এই জন্য এর পর্যায় হচ্ছে 3। আর তাহলে গ্রুপ কোনটা হবে? দেখো এই যোজ্যতা স্তর, এটা হলো পুরোটাই হচ্ছে যোজ্যতা স্তর। এই যোজ্যতা স্তর অর্থাৎ এস, এবং এটা যেহেতু পি ব্লক মোল, পি ব্লক মোলের ক্ষেত্রে তো আমরা দেখেছি যে 10 প্লাস এস প্লাস এন, তার মানে পি ব্লক মোলের গ্রুপটা এইভাবে হিসাব করতে হয়, আগে 10 লিখতে হয়, তারপরে লিখতে হয় এস, তারপরে লিখতে হয় পি, এই সব মিলিয়ে যোগ করে যত হবে সেটা হবে তার গ্রুপ। তাহলে এখানে 10 আমরা আগে লিখলাম, এই 10 এখন লিখেছি, আর এসে আছে 2টা, আর পিতে আছে 5টা, তাহলে 3 দিয়ে 5 দিয়ে 7, তাহলে 10 আর 7 এই যে 17, তার মানে এই ক্লোরিনটা হচ্ছে 17 নম্বর গ্রুপে একটা মৌল। তারপর দেখো আর্গন এখানে লেখা আছে, আর্গন হচ্ছে 18 ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখলাম, সর্বশেষ ইলেকট্রনটা পিতে গেছে, এজন্য পি ব্লক মোল। তো পি ব্লক মোলের জন্য আগে সেই নিয়মটাই আমরা পর্যায়ে হিসাব করে দেখলাম, এটা হচ্ছে 3, আর গ্রুপটা হচ্ছে আগে দেখলাম 10, আর এই যোজ্যতা স্তর মোট ইলেকট্রন এস এবং পি তে যে ইলেকট্রন আছে দুইটা যোগফল, 6 আর 2 8, তাহলে 10 আর 8 18। এরপর আমরা দেখলাম হচ্ছে ডি ব্লক মোল, হ্যাঁ ডি ব্লক মোল, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা এখানে ডি তে গেছে। কিন্তু আমরা বলছি যে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে তারা গ্রুপটা নির্ণয় করে, পর্যায়টি নির্ণয় করতে হবে। যেহেতু এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4, এই জন্য আমরা পর্যায়টা ঠিক করে নিয়ে হচ্ছে 4 নম্বর পর্যায়ের গোল। এখন ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আমরা বলছি যে ডি এবং এস এর সর্বমোট ইলেকট্রন দিয়ে তার গ্রুপটা আমরা নির্ণয় করব। তো ডি তে ইলেকট্রন আছে 5টা, আর এস এ ইলেকট্রন আছে 6টা, তাহলে 5 আর 1 6, এর জন্য গ্রুপটা হচ্ছে 6। তারপরে দেখো এখানে নিকেলে লিখেছে, এটাও ডি ব্লক মুক্ত মৌল, যেহেতু এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান আছে 4, পর্যায় হলো 4, আর গ্রুপটা কত? গ্রুপটা হচ্ছে এখানে ডিতে আছে 8টা, আর এসে আছে 2টা, 8 দিয়ে 10, তাহলে এখানে গ্রুপটা হচ্ছে 10। ঠিক এইভাবেই আমরা নির্ণয় করব। এখানে সর্বশেষ একটা এফ এর যে ইলেকট্রন এখানে গ্রুপের কথা এখানে বলা হয়েছে, দেখো এখানে কিন্তু এইভাবে বলা হয়েছে যে এফ ব্লক মৌল সমূহ কিন্তু একটা গ্রুপের মৌল, সেটা একটু কোন গ্রুপ? সেটা হলো 3 নম্বর গ্রুপের মৌল। 6 নম্বর পর্যায় 3, আর 7 নম্বর পর্যায়ে 3। কাজে এফ এবং এস এ যতগুলো ইলেকট্রনই থাক না কেন, যত সংখ্যায় যোগফল হোক না কেন, যেমন এখানে এফ এ আছে 2, এস এ আছে তোমার হলো কত 2, তাহলে 4 না, এখানে আমরা বলবো হচ্ছে গ্রুপটা হচ্ছে 3। আর আমরা পর্যায়টা হিসাব করবো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে কোনো ব্যতিক্রম নেই, এখানে আগের নিয়মটাই মানতে হবে। দেখো এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 6, তার মানে গ্রুপ পর্যায়টা হচ্ছে 6। আর টোটাল ইলেকট্রন সংখ্যা কিন্তু হচ্ছে 4, কিন্তু আমরা এখানে বলবো এর গ্রুপটা হচ্ছে 3। কেন? এটা আসলে গ্রুপ 3-এরই সবগুলো মৌল, এই জন্য ইলেকট্রন বিন্যাসের তোমার গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে এই যে এস, পি এবং ডির জন্য যে হিসাবটা করলাম, যে চিন্তা ভাবনাটা করলাম, আবার এফ এর জন্য সেই চিন্তা ভাবনা আমরা করতে পারবো না, এটাই হচ্ছে এখানে ব্যতিক্রম। তো যাই হোক, এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে মৌল সমূহ পর্যায় সারি কোথায় আছে সেটা নির্ণয় করা। কি সবার কি ক্লিয়ার হয়েছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। তোমরা এখন বই পড়লে বাকি জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপরে আমাদের যে আলোচনাটা, সেই আলোচনাটা আমরা এখন যে আমরা শ্রেণী বিভাগ করেছিলাম 4টা শ্রেণী, যে এস এবং পি, ডি এবং এ ব্লক মোল। এই ব্লক মোল সমূহের এই মোলগুলোর তোমার 2 ধরনের বৈশিষ্ট্যের কথা আমরা এখানে বলার চেষ্টা করব। একটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য, এখানে লেখা আছে সাধারণ বৈশিষ্ট্য, আরটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। তো আমরা সাধারণত কথা বলবো, একটু ব্যাখ্যা করব যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। বিশেষ বৈশিষ্ট্য নিচে কিছু এখানে প্রশ্নের কথাও এখানে লেখা আছে, প্রশ্ন আকারেই দেওয়া আছে, এবং পরীক্ষাতে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আসে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো যে আসলে এই আলোচনাটা কেমন হবে। আচ্ছা, তো সাধারণ বৈশিষ্ট্যের ক্ষেত্রে তোমরা এখানে বা বইতে দেখবা যে অল্প কিছু কথা বলা আছে, যে এটা হচ্ছে তোমার এস ব্লকের মৌলগুলো সাধারণত কি সাধারণত গ্রুপ এবং 1 এবং 2 এর মৌল, যাদের ইলেকট্রন বিন্যাস কত হয় S1 থেকে S2 এর পর্যন্ত তার ইলেকট্রন বিন্যাস হয়। তো এই মৌলগুলো সাধারণত আসলে তোমার হচ্ছে ধাতব মৌল এবং তড়িৎ ধনাত্মক মৌল, এবং এদের তোমার এরা সাধারণত বিজারক হিসাবে এরা তোমার করে থাকে, ভূমিকা রেখে থাকে। তারপরে ধরো এরা যেহেতু এরা ধাতব মৌল, সবাই হচ্ছে ধাতব মৌল, এদের তোমার তড়িৎ পরিবাহিতা এদের আছে, এরা একটা ভালো তড়িৎ পরিবাহী মৌল। আর এই মৌলগুলো আসলে সাধারণত নরম প্রকৃতির হয়ে থাকে। এদের তুমি চারাতে চিমটে দিয়ে কাটতে পারো, ছুরি দিয়ে কাটতে পারো, সেই ধরনের আলোচনা তোমরা বইতে দেখবে যে আছে। আচ্ছা, এরপরে এখানে আর কি কি সাধারণ বৈশিষ্ট্য আছে? তো এস ব্লক মৌলসমূহের মধ্যে এই বৈশিষ্ট্যগুলোই সাধারণত আছে। আর কিছু আরেকটা বৈশিষ্ট্য কথাই যেখানে বলা হয়েছে, যে এই ব্লকের যেহেতু সবাই হচ্ছে ধাতব মৌল, এই মৌলগুলোর মধ্যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ছাড়া সব মৌলই কিন্তু শিখা পরীক্ষায় বর্ণ তৈরি করতে পারে। শিখা পরীক্ষায় বর্ণ তৈরি করতে পারে। কেন, কিভাবে বর্ণ তৈরি করে সেটা আমরা পরে আসছি। আর এই যেহেতু আমরা বলছি যে এরা হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল, তোমার তারপরে ধরো তড়িৎ ধনাত্মক মানে অত্যন্ত তড়িৎ ধনাত্মক, অর্থাৎ তারা ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতাটা বেশি।
এই বেশি হওয়ার কারণে তাদের সক্রিয়তাটা বেশি। এই বেশি হওয়ার কারণে দেখো এখানে একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য কথা বলছে যে সোডিয়াম ধাতুকে কেরোসিনের নিচে রাখা হয় কেন। অর্থাৎ তার মানে সোডিয়াম ধাতুকে আমরা এই নর্মালি একটা বস্তু যেভাবে আমরা রাখি অন্যান্য বস্তুকে যেভাবে রাখবো সেভাবে আমরা রাখতে পারবো না কেন, তার ব্যাখ্যাটা নিচে আমরা পরে দেবো। তো এই হলো সাধারণ বৈশিষ্ট্য যে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটাও মানে অন্য অন্য মৌলের চেয়ে অনেকটাই কম। আর এরা হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল এবং এরা গ্রুপ 1 এবং 2 মৌল। এরা হচ্ছে তীব্র বিজারক তোমার বিজারক ধর্মী। আর এরা হচ্ছে সবাই তোমার তড়িৎ পরিবাহী মৌল। তো এরকম কিছু সাধারণ কিছু বৈশিষ্ট্য এদের রয়ে গেছে। তো আমরা আলোচনার মধ্যে আমরা যাব। দেখো টাইম শেষ হওয়ার একটা সিগন্যাল অলরেডি আমাকে এখন দিয়ে দেওয়া হলো, আর অল্প কিছুদিনের মধ্যেই টাইমটা শেষ হয়ে যাবে। তো যে আমরা এখানে অন্তত এক নম্বর এবং 2 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করতে পারি কিনা একটু চেষ্টা করে আমরা দেখি। তাহলে এখানে বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে কি আছে যে সোডিয়াম 1+ আয়ন তৈরি করা সম্ভব, কিন্তু সোডিয়াম 2+ আয়ন তৈরি করা সম্ভব নয়। তারপরে যে আলোচনাটা হচ্ছে সেটা ম্যাগনেসিয়াম 2+ আয়ন তৈরি করা সম্ভব, কিন্তু ম্যাগনেসিয়াম 1+ আয়ন তৈরি করা সম্ভব না। দেখো এখানে দুইটা প্রশ্নই কিন্তু পরস্পর কিন্তু বিপরীত। সেটা কি খেয়াল করছো তোমরা যে সোডিয়াম 1+ তৈরি করা যায়, 2+ তৈরি করা যায় না, আর ম্যাগনেসিয়াম 2+ জি তৈরি স্যার, করা যায় দেখছি। বাট 1+ তৈরি করা যায় না। হ্যাঁ, তো কেন সেই কথাটা এখানে আমরা আলোচনা বোঝার জন্য এখানে তোমাকে একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস তুমি যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখো যে হিলিয়াম ছাড়া বাকি যে ইলেকট্রনগুলো ইলেকট্রন বিন্যাস দেখো। এই নিয়নের ক্ষেত্রে যোজ্যতা স্তর হচ্ছে এইটা 2s 2p, তারপরে আর্গনের জন্য হচ্ছে 3s 3p, ক্রিপ্টনের জন্য হচ্ছে 4s 4p, তারপরে জেননের জন্য হচ্ছে 5s 5p, তারপরে হচ্ছে তোমার অ্যারাউন্ডের জন্য হচ্ছে হলো 6s 6p। আমরা এই বস্তু শক্তি স্তরগুলোর ইলেকট্রন বিন্যাসটা আমরা একটা খেয়াল করি। দেখো সকলের ইলেকট্রন বিন্যাসের মধ্যে সুন্দর একটা সিমিলারিটি আছে, s2p6 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 সকলের মধ্যে। তো এই ইলেকট্রন বিন্যাসগুলো কেন এরকম হয়ে গেল? এই নিষ্ক্রিয় গ্যাসগুলো গ্যাস মৌলগুলো কিন্তু 18 কিন্তু গ্রুপের মৌল, এবং এরাও কিন্তু শুধুমাত্র হিলিয়াম ছাড়া তোমার হিলিয়াম ছাড়া সবাই কিন্তু পি ব্লকযুক্ত মৌল। তো কেন এদের ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়ে গেল? তো সেটা বিজ্ঞানীরা পরীক্ষা করতে গিয়ে দেখে যে এই সেম ইলেকট্রন বিন্যাস হওয়ার কারণে তাদের বৈশিষ্ট্যগুলো একই রকম, তাদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে একই রকম। তো সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরকম, এই ফোন বাজে না। একটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে তারা ইলেকট্রন ছেড়েও দিতে চায় না, ইলেকট্রন গ্রহণ করতেও চায় না। অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে একটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ যোজ্যতা স্তরটা ইলেকট্রন দ্বারা অষ্টকপূর্ণ থাকবে। অর্থাৎ যোজ্যতা স্তরে যদি 6টা ইলেকট্রন থাকে সেটাকে আমরা বলি অষ্টকপূর্ণ। যদি ইলেকট্রন 6টা না থাকতো তাহলে আমরা বলতাম যে এখানে অষ্টকপূর্ণ হয় নাই। যদি ইলেকট্রন যদি ধরো এখানে আরো একটা শক্তি স্তর আছে, অবশ্যই এখানে শক্তি স্তর আছে কিন্তু ইলেকট্রন নাই বলে এখানে দেখানো হয় নাই। যদি ইলেকট্রন আরো যদি এখানে থাকতো তাহলে সেটাকে আমরা বললাম অষ্টক সম্প্রসারণ। যাই হোক, এগুলো নিয়ে পরে কথা বলবো। আমরা শুধু দেখি যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, নিষ্ক্রিয় গ্যাস তোমরা জানো যে একেবারে তারা নিষ্ক্রিয় আচরণের কারণেই তাদেরকে নিষ্ক্রিয় দেওয়া হয়েছে। তার কারোর সাথে সংযুক্ত হতে চায় না, কেন ইলেকট্রন শেয়ার করার প্রবণতা নেই, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা নেই, ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা নেই। এই জন্য তারা হচ্ছে সার্বিকভাবে নিষ্ক্রিয়, এবং সার্বিকভাবে নিষ্ক্রিয় হওয়ার কারণে তারা কিন্তু একক মৌল হিসেবে, একক পরমাণু হিসেবে কিন্তু তারা বাস্তবে অবস্থান করে। আর এই ইলেকট্রন বিন্যাসটা, এই বৈশিষ্ট্যটা সকল মৌলই তারা অর্জন করতে চায়। আমার কথাটা কিন্তু খেয়াল করো যে নিষ্ক্রিয় গ্যাসের এই ইলেকট্রন বিন্যাসের কারণে এই মৌলগুলোকে আমরা নিষ্ক্রিয় বলছি। তারা কারোর সাথে কোনো বিক্রিয়া করতে চায় না, তারা ইলেকট্রন ছেড়ে দিতে চায় না, গ্রহণ করতে চায় না, এ কারণেই তাদেরকে আমরা নিষ্ক্রিয় বলি। আর সবগুলো মৌলের মধ্যে এই মৌলগুলো ছাড়া বাকি যে মৌলগুলো আছে সবগুলো মৌলকে আমরা দেখি সবাই সবাই তারা হয় ইলেকট্রন ছেড়ে দিয়ে, না হলে ইলেকট্রন গ্রহণ করে। এই নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস অর্থাৎ এটা হচ্ছে একটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস সকলেই অর্জন করতে চায়। ঠিক এ কারণেই আমরা এই প্রশ্নটা আমরা এই ধারণার আলোকে এই প্রশ্নের ব্যাখ্যা আমরা দিতে পারবো। দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? সোডিয়াম ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, যে আমরা এখানে দেখলাম 11টা ইলেকট্রন, তাহলে 2 4 আর হচ্ছে 6 10, 10 আর 11। দেখো এস অর্থাৎ সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে, অথচ এই এস অরবিটালটা হচ্ছে নিউক্লিয়াস থেকে অনেক দূরে। যেটা তোমাদের পরমাণু গঠন যখন স্যার পড়াচ্ছে তখন তোমাদের এই পরমাণু গঠন, শক্তি স্তর, কোয়ান্টাম সংখ্যা এগুলো যখন আলোচনা করবে তখন এই জিনিসগুলো আরো সুন্দর তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ
3s শক্তি স্তরটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে হওয়ার কারণে নিউক্লিয়াস তার এই একটা ইলেকট্রনকে খুব বেশি শক্তিতে তারা টেনে ধরে রাখতে পারে না, ফলে এই ইলেকট্রনটা এই মোলটা কি করে ছেড়ে দেওয়ার প্রবণতা থাকে। কেন ছেড়ে দিবে? ছেড়ে দিলে দেখো তার আগে দেখো যে এই যে নিয়ন 10, অর্থাৎ সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ফেলে তাহলে তার ইলেকট্রন হবে কয়টা? দেখো ইলেকট্রন হবে 10টা। দেখো 1+ হয়ে গেছে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এই গঠনটা কার? একটা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস না? খেয়াল করছো এটা? হ্যালো, জি এটা কিন্তু একটা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন হয়। তার মানে সে চাচ্ছে যে আমি একটা ইলেকট্রন স্যার আমাদের কি হ্যাঁ বলো। স্যার আমাদের কি 114টা মোল সবগুলো মুখস্থ করা লাগবে নাকি না না, আমাদের আমি এখন আমি আপাতত আমি আমি 40টা? আমি তা বলিনি। আমি বলেছি আপাতত 30, আর 30 এর পরে আর কিছু বলেছি সেটা আমি আজকে সময় পাবো না, পরে ক্লাসে আমি বলে দেবো। তো তাহলে দেখো, তাহলে এখানে সোডিয়াম যাচ্ছে কি, সে একটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন মোল অর্জন করতে যাচ্ছে। কিভাবে? একটা ইলেকট্রন যদি সে ছেড়ে দিতে পারে তাহলে সে তার আগের যে ইলেকট্রন, যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা সে অর্জন করতে পারবে। এ কারণে সে ইলেকট্রনটা সহজেই ছেড়ে দিয়ে সোডিয়াম 1+ হয়ে যায়। আর এই ইলেকট্রন বিন্যাস যদি একটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, তার মানে অত্যন্ত স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, তার মানে এই আয়নটা হচ্ছে স্থিতিশীল। এরপরে যদি আমরা চাই যে সোডিয়াম 2+ আমরা তৈরি করব, সোডিয়াম এখান থেকে 1+ তো তৈরি করলাম, এটা সম্ভব বিষয় আমরা দেখলাম। এখন যদি আমরা বলি যে না সোডিয়াম 2+ আমরা তৈরি করি, দেখো তো তৈরি করা যায় কিনা। আমরা সোডিয়াম 2+ যদি তৈরি করতে যাই তাহলে দেখো P6 ছিল, সেই Pটাকে 5 করতে হয়। তার মানে P ইলেকট্রন সর্বোচ্চ কটা থাকে? 6টা থাকে না? P6 মানে জি হচ্ছে স্যার। হলো P শক্তি স্তরে জি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। তো একটা ইলেকট্রন যদি এখন স্থিতিশীলতাকে যদি নষ্ট করে যদি আমি তারাই দিতে চাই তাহলে আমাকে অনেক শক্তি দিতে হবে। কিন্তু এই অনেক শক্তি আমি স্বাভাবিক অবস্থায় সোডিয়াম আয়নকে আমি দিতে পারবো না বলেই আর একটা ইলেকট্রন এখান থেকে সরিয়ে দেওয়া সম্ভব হবে না। এজন্যই সোডিয়াম 1+ ইলেকট্রন তৈরি করা সম্ভব হয়, কিন্তু সোডিয়াম 2+ ইলেকট্রন তৈরি করা সম্ভব হয় না। ঠিক একইভাবেই তুমি যদি এই প্রশ্নটা আলোচনা যদি বুঝে থাকো তাহলে একইভাবেই তুমি ম্যাগনেসিয়াম 2+ আয়নের আয়নটা তৈরি করা সম্ভব হবে, কিন্তু 1+টা সম্ভব হবে না, এটা তুমি বুঝতে পারবে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, টাইমটা হয়তো এখনই শেষ হয়ে যাবে। দেখো তার সাধারণ ইলেকট্রন বিন্যাস ম্যাগনেসিয়াম 12। সর্বশক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, সর্বশক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা। দেখো আমি যদি একটা ইলেকট্রন তাড়িয়ে দেই, হ্যাঁ দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমি তার স্থিতিশীল ইলেকট্রন ছাড়া নষ্ট করে দিতে পারবো, সেক্ষেত্রে সম্ভব না, অসম্ভব, খুবই সহজ। কিন্তু এই যে একটা ইলেকট্রন আছে তারপরেই দেখো এই একটা ইলেকট্রনকে যদি আমি সরিয়ে দেই, এই ইলেকট্রন বিন্যাসটা হবে স্থিতিশীল, কিন্তু এটা কিন্তু স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস নয়। কারণ এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন যে নিয়ন ছিল সেই নিয়নের থেকে একটা ইলেকট্রন বেঁচে আছে, যে কারণে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এইটা হলো। দেখো ম্যাগনেসিয়াম 1+ তৈরি করলাম, তখন দেখো সেই সোডিয়ামের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসের মতো হয়ে গেছে, যে 6 আর S1। তার মানে এই অবস্থাটা এটা স্থিতিশীল নয়। এই ম্যাগনেসিয়াম আয়নের এই অবস্থা, এই ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল নয়। কেন? ম্যাগনেসিয়াম চাইবে যে না আমি আরো একটা ইলেকট্রন ছেড়ে দিলেই আমি নিয়নের ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবো। এই জন্য এই আয়নটা স্থিতিশীল হয় না, কারণ সে আরো একটা ইলেকট্রন ছেড়ে দেয়। একটা ইলেকট্রন আমরা বের করে দিয়েছি, S1 হয়ে গেছে, বলছে না আমার এই ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল নয়, আমি যদি স্থিতিশীল ইলেকট্রন যদি পেতে চাই তাহলে আমাকে আরো একটা ইলেকট্রন ইমিডিয়েটলি আমাকে ছেড়ে দিতে হবে। এই জন্য তখন ম্যাগনেসিয়াম কি করে, আরো একটা ইলেকট্রন ঝটপট করে ছেড়ে দেয়। ছেড়ে দিলে তখন তার ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ নিয়নের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ ম্যাগনেসিয়াম 2+ আয়নটা হচ্ছে স্থিতিশীল, বাট ম্যাগনেসিয়াম 1+ আয়নটা স্থিতিশীল নয়। তাহলে কথাটা কি এখানে কি ক্লিয়ার হলো? হ্যালো, জি স্যার। আমি জি কিন্তু স্যার আগের ধারণাতেই কিন্তু ব্যাখ্যাটা করে দিলাম, এখানে কিন্তু নতুন করে কিন্তু বলার কিছু নেই। আমরা শুধু ইলেকট্রন বিন্যাসটা আমরা খেয়াল করব যে কোন ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল আর কোনটা স্থিতিশীল নয়। আমরা সবসময় খেয়াল করব যে যখনই আমরা দেখব যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হচ্ছে নাকি ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে। যতক্ষণ ইলেকট্রন ছেড়ে দেওয়া হয় ততক্ষণ আমরা ইলেকট্রন ছেড়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে একটা ইলেকট্রন ছেড়ে দিছে না, ইলেকট্রন বিন্যাসটা আসলে স্থিতিশীল হলো না, তারপরে ইলেকট্রন ছেড়ে দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস পাচ্ছি। এই জন্য বলছি যে না, ম্যাগনেসিয়াম 2+ আয়নটা হচ্ছে আসলে স্থিতিশীল, কারণ তার ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল। 1+ আয়নের ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল নয়, আয়নটা স্থিতিশীল নয়। এই জন্য ম্যাগনেসিয়াম 2+টা সম্ভব, 1+টা সম্ভব নয়। আবার প্রশ্ন আমরা দেখলাম যে না, সোডিয়াম 1+টা সম্ভব, কারণ সোডিয়াম 1+ আয়নের ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল, এই জন্য আয়নটা স্থিতিশীল। 2+টা আসলে এখানে ইলেকট্রনটা এই 6টার থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ অনেক তাপ দরকার হয়, যেটা স্বাভাবিক অবস্থা তৈরি করা সম্ভব না। তো
আজকে আলোচনা আর বাড়াবো না, টাইম হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তো এর মধ্যে তোমরা একটু আমাকে যদি বলতা যে আসলে তোমাদের বুঝতে কোথায় সমস্যা, বা কোথাও কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলতে পারো। যে হ্যালো, জি স্যার শুনতেছি। হ্যাঁ, তোমাদের এই যা আলোচনা করলে এর মধ্যে কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার। হ্যাঁ, আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি, যেহেতু সময় একটু পাওয়া যাচ্ছে, তাহলে আমি একটু নেক্সট একটু আলোচনার দিকে তাহলে একটু যাই আমি, যেহেতু সময় আমরা পাচ্ছি। আর একটা প্রশ্ন তাহলে আমরা এখানে দেখি